আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। খালা প্রায়ই আমার ঘরে আসতেন, তবে একদিন বিশেষ এক কারণে আমি নিজেই খালার ঘরের দিকে গেলাম। খালু তখন বাইরে ছিলেন, কিন্তু খালার ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ আসছিল, যা আমাকে বেশ অবাক করল। আমি আস্তে করে খালার ঘরের দরজার ফাঁক দিয়ে তাকালাম এবং যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। আমার খালা তখন মোবাইল ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিলেন। তার মুখে একটু অন্যরকম হাসি ফুটে উঠেছিল। সেই মুহূর্তে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ তিনি এমন ধরনের পোশাক পরেছিলেন যা সাধারণত আমি তাকে পরতে দেখি না। এই পরিস্থিতি দেখে আমার মনে প্রশ্ন জাগল, তিনি ফোনে আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন? আমার থেকে খালা খুব বেশি বড় ছিলেন না। হয়তো এজন্যই আমি তার অনুভূতিগুলো কিছুটা বুঝতে পেরেছিলাম। তাই আমি ধীরে ধীরে পা টিপে নিজের ঘরে ফিরে গেলাম এবং এমন ভাব করলাম যেন কিছুই বুঝতে পারিনি। তবে আমার মনে হয়েছিল যে খালা একাকিত্বের শিকার এবং কিছু ভুল করছেন। খালু তার জন্য সময় দিতেন না, আর সম্ভবত এই কারণেই তিনি নিজের একাকিত্ব মেটানোর চেষ্টা করছিলেন। আমি তখন নিজের মন থেকে এই ভাবনাগুলো সরিয়ে দিয়েছিলাম, কারণ খালা তো আমায় নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন। আমি তার ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি। তবে আমি কি জানতাম আমার সাথে এমন কিছু ঘটবে? খালা ছিলেন একেবারে তরুণী ও অত্যন্ত সুন্দরী একজন মহিলা, যার বয়স খালুর থেকে অনেকটাই কম ছিল। প্রথমবার খালাকে দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে উনি খালুর স্ত্রী। খালু যখন খালাকে আমাদের ছোট শহরে নিয়ে আসেন মায়ের সাথে পরিচয় করানোর জন্য, তারা খুব আনন্দের সাথে এসেছিলেন। কিন্তু খালাকে দেখার পরেই মায়ের মনোভাব পাল্টে যায়। আসলে খালু কাউকে কিছু না জানিয়েই বিয়ে করেছিলেন। তার মা বাবা আর বেঁচে ছিলেন না, তাই খালু বড় শহরে একা থাকতেন এবং সেখানেই কোনো ভাই বোনকে না জানিয়ে বিয়েটা সেরে ফেলেছিলেন। যখন খালু খালাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন এবং মাকে জানালেন যে তিনি তার স্ত্রী, মা অবাক হয়ে গেলেন। খালু বললেন যে খালা দূরের আত্মীয়ের মেয়ে, কিন্তু মা স্পষ্টভাবে বলে দিলেন, এমন পরিবারে বিয়ে করলেন কেন যারা এমন কাজ করেছেন? মায়ের মতে খালার মতো কাউকে বিয়ে করার আগে খালুর 100 বার ভাবা উচিত ছিল। মায়ের স্পষ্ট জানিয়ে দিলেন যে খালাকে তিনি মেনে নিতে পারছেন না। খালার মন ভেঙে গেল। তিনি রাগে বললেন, আমি কোনো ভুল করিনি। আমি খালুকে ভালোবেসেছি, আর আমরা দুজনেই পছন্দ করে বিয়ে করেছি। এটুকুই আমার অপরাধ। কিন্তু মায়ের তার পুরনো সমস্ত গল্প সামনে এনে তাদের বাড়িতে থাকার জায়গা দেননি। খালু যেমন খালাকে নিয়ে এসেছিলেন তেমন করেই ফিরে গেলেন। খালু আর খালার চলে যাওয়ার পর মা খালার সম্পর্কে আমাদের সামনেও অনেক কটু কথা বললেন। মা জানালেন খালার পরিবার অতীতে নানা সময়কার আত্মীয় ছিলেন এবং তাদের পরিবার সবসময় অর্থলোভী ও সন্দেহজনক চরিত্রের ছিল। এই কথাগুলো শোনার পর আমরাও মায়ের কথা মেনে নিলাম এবং ভাবলাম হয়তো খালা লোভেই বিয়েটা করেছেন। খালা ছিলেন খালুর থেকে বয়সে অনেক ছোট এবং খুবই সুন্দরী। তাই আমার মনে প্রশ্ন জেগেছিল, কেন তিনি এত বড় বয়সের একজন ব্যক্তির সাথে বিয়ে করলেন? আমার বোনেরাও বলেছিল হয়তো খালা টাকার লোভেই এই বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তবে যখন আমি বড় শহরে খালুর বাড়িতে থাকলাম, ধীরে ধীরে খালার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠল। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হলো। আমার মনে হতে শুরু করলো হয়তো আমার মা খালার ব্যাপারে ভুল ধারণা পোষণ করতেন। খালার আচরণ আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন একেবারে খোলামেলা, আমাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। খালা এমনভাবে আমার সাথে মিশতেন যেন আমরা বহুদিনের পরিচিত। খালা বাড়ির কাজকর্ম করে এসে আমার কাছে বসতেন। আমরা একসাথে টিভি দেখতাম, কখনো গেম খেলতাম। খালা ধীরে ধীরে আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন। তিনি সবকিছু আমাকে খুলে বলতেন, বিশেষ করে খালুর ব্যাপারে তার অভিযোগগুলো। তিনি বলতেন খালু তার জন্য সময় দেন না, তাই আমার আশায় তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি সব সময় আমার খুব কাছাকাছি থাকতেন। এরপর খালু যখন কাজে বের হতেন, খালা প্রায়ই আমার ঘরে চলে আসতেন। কখনো বিছানায় বসে কথা বলতেন, আবার কখনো আমাকে পাশে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করতেন। খালার মনে হয়তো অনেক কথা জমেছিল, আর তাকে শোনার মতো কেউ ছিল না, তাই তিনি আমাকে পেয়ে মন খুলে বলতেন। একদিন কথা বলতে বলতে হঠাৎ খালা আমার হাতে হাত রেখে বললেন, তোমার মতো শক্তসামর্থ্য পুরুষরা আমার খুব ভালো লাগে।
তোমার খালু তো একেবারে আলাদা, অনেকবার বলেছি জিমে যাওয়ার জন্য, কিন্তু তিনি শুনতেই চান না। মানুষ বয়স বাড়ানো থামাতে পারে না, কিন্তু নিজের শরীর তো ঠিক রাখতে পারে। খালার এই কথায় আমার হাসি পেয়ে গেল, কারণ খালুর পেট সত্যিই বেশ বড় হয়ে গেছে, তিনি প্রচুর খেতেন এবং নিজের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখতেন না। তবে খালা বলতেন, তোমার খালুর শরীর আর ভালো লাগে না আমার। তিনি মজা করে বললেন, তুমি কেন তোমার খালুকে বোঝাচ্ছ না, যাতে তিনিও তোমার মতো ফিট হয়ে যান? পুরুষ মানুষ ফিট হলেই ভালো লাগে। আমি হেসে বললাম, যতই চেষ্টা করো, খালুকে জিমে পাঠানো সম্ভব নয়। যতক্ষণ না তিনি ভুলভাল খাবার খাওয়া বন্ধ করবেন, ততক্ষণ ফিট হওয়া সম্ভব না। খালা একবার আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম, সুযোগ পেলে খালুকে বলবো যে তাকে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা খুব জরুরি। কিন্তু খালু বাড়িতেই থাকতেন না। তিনি সকালে কাজে বেরিয়ে যেতেন এবং রাতে 10টার দিকে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। খালা সারাদিন একাই থাকতেন। তাই যখন আমি কলেজ থেকে ফিরতাম, তিনি প্রায়ই আমার ঘরে এসে সময় কাটাতেন। ধীরে ধীরে আমাদের মধ্যে এতটাই স্বাভাবিক সম্পর্ক তৈরি হলো যে তিনি দরজায় না নক করেই রুমে ঢুকে পড়তেন। এক দুপুরে কলেজ থেকে ফিরে আমি পোশাক পাল্টাচ্ছিলাম। শার্ট খুলে বিছানা রেখেছিলাম এবং নতুন শার্ট নিতে আলমারি খুললাম। তখনই খালা হঠাৎ ঘরে ঢুকে পড়লেন। তিনি আমার দিকে তাকালেন এবং খালা কিছুক্ষণ ধরে আমার দিকে চুপচাপ তাকিয়েছিলেন। আমি অবাক হয়ে বললাম, খালা, কিছু বলবেন? তিনি মৃদু হেসে আমার দিকে কয়েক পা এগিয়ে এলেন এবং কাছে এসে বললেন, রাহুল, তোমার সাহায্য দরকার। তার কথা শুনে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, জি খালা, কি করতে হবে? খালা আমার কাঁধে হাত রেখে বললেন, যা বলবো সেটা মন দিয়ে করতে হবে। তার কথায় কিছুটা অস্বস্তি বোধ করলেও আমি বললাম, জি খালা, বলুন কি করতে হবে। তিনি কানে কানে আমাকে কিছু বললেন, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার নাম রাহুল। আমি এক ছোট শহর থেকে বড় শহরে পড়াশোনা করতে এসেছিলাম, যাতে নিজেকে যোগ্য করে তুলতে পারি এবং পরিবারকে সাহায্য করতে পারি। এই শহরে আমার খালু থাকতেন, তবে খালার কারণে আমি তাদের বাড়িতে না থেকে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমার বড় খালা ছিলেন খুব অদ্ভুত প্রকৃতির। পরিবারের কারো সাথেই তার সম্পর্ক ভালো ছিল না। সবার সাথে ঝগড়া করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমি যখন পড়াশোনার জন্য বড় শহরে এলাম, খালা আমাকে দেখে বললেন, তুমি হোস্টেলে থাকার কি দরকার? আমাদের বাড়িতে এসো, আমাদের সাথে থাকো। খালার এই প্রস্তাবে আমি অবাক হয়ে গেলাম, কারণ তার তো আমার মায়ের সাথেও সম্পর্ক ভালো ছিল না। খালু এই প্রস্তাবে অবাক হলেন, কারণ তিনিও খালার স্বভাব ভালোভাবেই জানতেন। এ কারণেই তিনি নিজে থেকে আমাকে কখনো তাদের বাড়িতে আসার আমন্ত্রণ দেননি। খালার কথা শুনে আমি কিছুটা দ্বিধায় পড়লাম, কিন্তু শেষে বললাম যে আমি হোস্টেলেই ঠিক আছি। তবে খালা নিজের সহজ সরলতা দেখিয়ে বললেন, আমি এতটাই খারাপ নই যতটা তোমরা মনে করেছ। তোমার মা খালা আমাকে অনেক কিছু বলেন, আমিও কখনো কখনো পাল্টা কিছু বলে দিই, কিন্তু এর মানে এই নয় যে আমি সম্পর্কের মর্ম বুঝি না। এটা তোমার খালুর বাড়ি, আর খালুর বাড়ি থাকতে তুমি কেন হোস্টেলে থাকবে? এতে ভালো দেখাবে না। এখন থেকে তোমাকে আর হোস্টেলে ফিরে যেতে হবে না। আমি তো শুধু খালুকে সালাম জানাতে গিয়েছিলাম, কিন্তু খালার কথায় পুরোপুরি অবাক হয়ে গেলাম। খালা মুচকি হেসে বললেন, যাও, তোমার হোস্টেল থেকে সবকিছু নিয়ে এসো। আমি তোমার পছন্দের খাবার তৈরি করছি। এরপর খালা খালুকে বললেন, উপরের ঘরটা পরিষ্কার করিয়ে নাও, রাহুল এখন থেকে এখানেই থাকবে। এটা শুনে খালু বেশ খুশি হলেন। আমিও ভাবলাম হোস্টেলের খরচ বাঁচবে আর বাড়ির খাবারও পেয়ে যাব। বাইরে থেকে খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 4 বছর এইভাবে কিভাবে চালাবো? তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম এবং হোস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে রওনা হলাম। জিনিসপত্র নিয়ে এসে মাকে ফোন করে জানালাম যে খালা আমাকে তাদের বাড়িতে থাকতে বলেছেন এবং আমি হোস্টেল থেকে খালুর বাড়িতে চলে যাচ্ছি। এটা শুনে মা বেশ অবাক হলেন, এই মহিলার সম্পর্কে কিছু তো ভালো ভাবনা মাথায় এলো। আমি আমার মায়ের কাছে বললাম, মা, খালা এত খারাপ নয় যতটা সবাই মনে করে। আমার কথা শুনে মা বললেন, থাক থাক, বেশি খালার পক্ষপাতিত্ব করিস না। আমি তোর খালাকে ভালোভাবেই জানি। ও আমার ভাইয়ের উপার্জিত টাকায় নিজের জীবন সাজিয়েছে। ওর আর ওর পরিবার কেমন সেটা সবাই জানে, শুধু তোর খালুই দেখেন না। মায়ের কথা শুনে আমি ফোনটা রেখে দিলাম এবং মনে মনে ভাবলাম, মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা কখনো শেষ হয় না। একজন মহিলা আরেকজন মহিলাকে কখনো ভালো চোখে দেখে না। এরপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমি খালার বাড়িতে পৌঁছালাম।
কিন্তু জানতাম না যে আমার খালা আমাকে বাড়িতে ডাকার পিছনে আসল উদ্দেশ্য কী ছিল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোস্টেল থেকে খালার বাড়িতে এলাম। খালা আমার পছন্দের খাবার রেঁধে রেখেছিলেন। সেই রাতে আমি, খালা আর খালু অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। খালু তার স্ত্রী তানিয়র প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আর আমি দেখে খুশি হলাম যে তারা একে অপরের সঙ্গে বেশ সুখী। পরের দিন খালু অফিসে চলে গেলেন, আর আমার কলেজও বন্ধ ছিল। আমি সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে রুম থেকে বের হলাম। দেখলাম খালা ঘরের কাজ করছেন, হাতের ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছেন। খালাকে এমন মনোযোগ দিয়ে আগে কখনো দেখিনি। তিনি বেশ সুন্দরী ছিলেন, পরিশ্রমে তার কপালে ঘাম জমে গিয়েছিল। আমাকে দেখে তিনি বললেন, তুমি নাশতা করবে? তোমার জন্য কিছু বানিয়ে দিই? আমি বললাম, না খালা, আপনার কষ্ট করার দরকার নেই। তিনি কাজ ফেলে আমার কাছে এসে বললেন, তুমি কি তোমার মায়ের মতো আমাকে পর ভাবো? আমি বললাম, না, এমন কিছু না। এরপর তিনি আমার হাত ধরলেন এবং আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার সম্পর্কে অনেকেই ভুল ধারণা পোষণ করে, কিন্তু আমি এতটা খারাপ নই। আমি আর তোমার খালু। হ্যাঁ, আমি নিজের পছন্দে বিয়ে করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি সংসার করতে জানি না। তোমার মা বারবার আমাকে বলতেন যে আমি সংসারী মহিলা নই, কিন্তু এর মানে কি সত্যিই তা? আমি এটা সহ্য করতে পারিনি, তাই রাগের বশে আমি তাকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম। তুমি এসব কথায় মন খারাপ করো না। আমি চেয়েছিলাম সম্পর্কটা স্বাভাবিক হোক। তাই তাদের বাড়িতে থাকার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সবকিছু ভুলে যেতে। আমি খালাকে বুঝিয়ে বললাম যে মনের কোনো পুরনো কষ্ট আমি আর মনে রাখতে চাই না, আর মায়ের কথায় প্রভাবিত হয়ে কোনো পুরনো ঝগড়া মনে রাখার কোনো ইচ্ছা আমার নেই। খালা এটা শুনে খুব খুশি হলেন। তারপর খালা বললেন, চলো দুজন মিলে কিছু নাশতা বানাই। আমিও এখনো কিছু খাইনি। খালা তখনও মাথায় ওড়না নেননি, বরং আমাকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। তিনি আমার সামনেই সব সময় খোলা মেলায় থাকতেন। এতে তিনি কিছু মনে করেন না, কারণ শহরের মেয়েরা খোলা মেলা থাকতেই বেশি পছন্দ করে। তিনি কাজ করতে করতে আমাকে কিছু কিছু নির্দেশ দিচ্ছিলেন, আমিও তার সাথে সাহায্য করছিলাম। কিছুক্ষণ পর আমরা একসাথে বসে নাশতা করছিলাম। খালার সহজ সরল এবং আপনভাব আমাকে ভালো লাগছিল। হোস্টেলের জীবনের চেয়ে এখানে থাকা অনেক বেশি আরামদায়ক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম খালা খুবই একাকী। খালু সারাদিন অফিসে থাকেন, আর খালা ঘরের কাজকর্ম শেষ করে চুপচাপ বসে থাকেন। অনেক সময় আমি খালাকে চোখের পানি ফেলতে দেখেছি। অনেকবার জিজ্ঞেস করার পর তিনি বললেন যে তিনি নিজেকে খুব একা মনে করেন। খালুর সাথে পছন্দ করে বিয়ে করলেও এখন তিনি মনে করেন খালুর ভালোবাসা আর আগের মতো নেই। তিনি তার নিজের পরিবারকেও খুব মিস করেন। আমি খালাকে বোঝানোর চেষ্টা করলাম যে খালু এখনও তাকে অনেক ভালোবাসেন। এরপর থেকে আমি খালার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও সহজ হয়ে গেল। খালা প্রায়ই আমার রুমে এসে বসে থাকতেন, আমার সাথে সময় কাটাতেন, আর আমি তাতেই খুশি হতাম। কিন্তু একদিন খালা আমার বিছানায় শুয়ে পড়লেন। খালা প্রায়ই নিজের নাইট ড্রেসে আমার সামনে চলে আসতেন এবং এতে তার কোনো অস্বস্তি হতো না। বরং তিনি আমার পাশে বসে সিনেমা চালিয়ে দিতেন। মাঝে মাঝে তিনি আমাকে জিজ্ঞেস করতেন, তোমার জীবনে কি কোনো মেয়ে আছে? থাকলে বলো, আমি তোমার বিয়ে করিয়ে দেব। আবার কখনো বলতেন, আমি নিজেই তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেব। একদিন খালা আমাকে বললেন, তুমি অনেক যুবক এবং শক্তিশালী, আর এমন পুরুষই আমার ভালো লাগে। তিনি প্রায় প্রতিদিন আমাকে দুধের গ্লাস এনে দিতেন এবং বলতেন, এভাবেই থাকো সবসময়। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম খালা তার মোবাইলে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। অনেক সময় চুপচাপ নিজের ঘরে চলে যেতেন, আর তখন তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসত। যদিও আমি কখনো খালার বিষয়ে সন্দেহ করিনি, কিন্তু যখন সেমিস্টার শেষে আমার ছুটি হলো, আমি ঠিক করেছিলাম যে বাড়ি ফিরে যাব। কিন্তু খালা আমাকে যেতে দিলেন না, বরং জোর করে আমাকে থেকে যেতে বললেন, তুমি চলে গেলে আমি একা হয়ে যাব, তাই তুমি যেও না। আমি খালার কথা রাখতে থেকে গেলাম। সারাদিন আমরা বাইরে ঘুরতাম, আর খালা আমার খুব কাছাকাছি থেকে আমার সঙ্গে ছবি তুলতেন। তিনি বলতেন, তোমার খালু এসব নিয়ে কোনো আগ্রহই রাখেন না। খালা আমাকে নিয়ে প্রায় সব শপিং মলে ঘুরতে যেতেন, আর আমরা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, তখন তিনি আমার রুমেই চলে আসতেন। এখন এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এতে আর কোনো অস্বস্তি লাগত না। তবে যখনই আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলতাম, মা বলতেন, খালার থেকে একটু দূরে থাকো। তিনি তেমন ভালো মহিলা নন, কিন্তু এখন আর আমি মায়ের কাছে এসব কথা বলতাম না। আমার মনে হতো মা আসলে খালার প্রতি হিংসার কারণেই এসব বলছেন,
কারণ খালুর তো ভালো চাকরি ছিল। বিয়ের আগে খালু তার ভাই বোনদের জন্য অনেক খরচ করতেন, কিন্তু বিয়ের পর খালার জন্যই সবকিছু করেছিলেন। হয়তো এই কারণেই আমার মা খালাকে পছন্দ করতেন না। কিন্তু আমি খালার মধ্যে তেমন কোনো খারাপ কিছু দেখতে পাইনি। খালু আমাদের প্রচুর টাকা দিতেন, কারণ বিয়ের আগে তিনি তার সব রোজগার ভাইবোন ও তাদের সন্তানদের জন্য খরচ করতেন। সম্ভবত এই কারণেই তাদের কেউ খালুর বিয়ের দিকে মনোযোগ দেয়নি। খালার সাথে সময় কাটানো আমার জন্য খুব ভালো লাগত। আর ছুটির দিনগুলোও দ্রুত কেটে যাচ্ছিল। আমার মা আমাকে বারবার ডাকছিলেন, কিন্তু আমি আর ফিরে যাইনি। আমি বলেছিলাম আমি এখানে বন্ধুদের সঙ্গে আছি। কলেজ পুনরায় শুরু হওয়ার পর একদিন আমি ক্লাস থেকে ফিরে এসে আমার ইউনিফর্মের শার্ট খুলে বিছানা রাখলাম এবং অন্য জামা খুঁজছিলাম। সেই সময় খালা হঠাৎ ঘরে প্রবেশ করলেন। আমাকে শার্ট ছাড়া দেখে তিনি হাসি দিয়ে বললেন, তুমি জামাগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রাখছো কেন? তারপর তিনি নিজের ওড়না ঠিক করতে করতে বললেন, তাড়াতাড়ি করো, একটু সাহায্য দরকার, শার্টটা ঠিক করে দাও। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে খালা? খালা বললেন, আর কিছু নয়, আমার জামার চেইনটা আটকে গেছে, একটু সাহায্য করবে? আমি খালার কথা মতো চেইনটা ঠিক করতে এগিয়ে গেলাম। হঠাৎ খালা পিছনে ঘুরে আমাকে কাছে টেনে নিলেন। আমি অবাক হয়ে গেলাম এবং একটু ঘাবড়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি ঘটছে। তখনই খালুর গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এখানে কি চলছে? খালুর কণ্ঠ শুনেই আমি তাড়াতাড়ি দূরে সরে গেলাম। খালাও দ্রুত উঠে দাঁড়ালেন, আর তার জামার চেইন খোলা থাকায় সেটা ঠিক করতে লাগলেন। খালা খালুর সামনে পড়েই কান্নাকাটি শুরু করে দিলেন এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনি বলতে লাগলেন, আমি তো ওকে আপনার ভাগ্নে ভেবে বাড়িতে জায়গা দিয়েছিলাম, তার যত্ন নিয়েছি, কিন্তু দেখুন, ও আমার মান সম্মানের শত্রু হয়ে উঠেছে। দেখুন তো, ও আমার শার্টটাও পুরো নষ্ট করে দিয়েছে। এটা বলেই তিনি নিজের শার্টের দিকে ইশারা করলেন, যা কিছুটা ছেঁড়া ছিল। তারপর খালা বলতে লাগলেন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি যে ওর মনোভাব ভালো না, কিন্তু সাহস পাইনি। ভয় ছিল আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, উল্টে আমাকেই ভুল বুঝবেন। তাছাড়া আপনার পরিবারের লোকজন তো আগেই আমাকে ভালোভাবে নেয় না। যদি এই ঘটনা কাউকে জানানো হয় তাহলে সবাই আমাকে দোষ দেবে। আমি তো সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করছিলাম, কিন্তু ফেঁসে গিয়েছি। এরপর খালা নিজের মোবাইল ফোন বের করে সেই ছবিগুলো দেখালেন, যা তিনি নিজেই আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে তুলেছিলেন। খালা বললেন, ও এই ধরনের কাজ অনেক দিন ধরেই করে আসছে, কিন্তু আমি উপেক্ষা করেছি। আজ তো ও সব সীমা ছাড়িয়ে গেছে। আপনার বোন নিজেকে অনেক সম্মানিত বলে দাবি করেন, কিন্তু তার ছেলেকে তিনি মহিলাদের সম্মান করতে শেখাননি। আমাকে সবসময় বদনাম করে, খারাপ কথা বলে এড়িয়ে চলে, আর তার ছেলে এমন কাজ করছে, অথচ তাকে কোনো খবরই নেই। এই কথা শুনে খালু রেগে গিয়ে আমার কাছে এসে এক চড় মারলেন এবং বললেন, তোমার মা সবসময় আমার স্ত্রীকে খারাপ চরিত্রের বলে এসেছে, কিন্তু নিজের ছেলেকে কিভাবে মানুষ করেছেন তা কি চোখে পড়ে না? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তারপর খালু আমার সামনে থেকেই আমার মায়ের কাছে ফোন করলেন এবং বললেন, তোমার ছেলেটা আমার স্ত্রীর সম্মানের উপর আঘাত হেনেছে। তিনি আমার মা সম্পর্কে খারাপ মন্তব্য করে ফোন কেটে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমার খালা কাঁদতে কাঁদতে তার পেছনে চলে গেলেন। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে দোষমুক্ত করার জন্য কিছুই বলতে পারলাম না। খালু আর আমার সঙ্গে কোনো কথাই বলতে চাইছিলেন না। আমি কান্না করতে করতে আমার জিনিসপত্র গুছাতে লাগলাম। কিছুক্ষণ পর খালা চুপিসারে আমার ঘরে ঢুকলেন। আলমারির পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে বললেন, তোমার মা সবসময় আমাকে খারাপ পরিবারের মেয়ে বলে অপমান করেছে, আমার চরিত্র নিয়ে কথা বলেছে। অথচ আমার একমাত্র দোষ ছিল, আমি প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। এখন দেখো কিভাবে তোমাকে খারাপ চরিত্রের হিসেবে খালুর সামনে দাঁড় করিয়ে দিলাম। এখন তোমার মা বুঝবে বিনা কারণে কাউকে দোষ দিলে তার উপর কিভাবে বিপদ আসে। আমি তো বিয়ে করেছি, কিন্তু তোমার উপর যে অভিযোগ উঠেছে সেটা তো খুব ভয়ানক। সারা জীবন এই কলঙ্ক কখনো ধুতে পারবে না। তোমার মামা এখন তোমার সমস্ত আত্মীয়দের ফোন করে তোমার কাজকর্মের কথা বলছেন। এবার কিভাবে পরিবারের মধ্যে মুখ দেখাবে? আর তোমার মা কিভাবে সবাইকে জবাব দেবেন সেটা আমি দেখতে চাই। এ কথা বলে খালা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি যেন মাটির নিচে তলিয়ে গেলাম। তখনই আমার মাথায় এলো, এটা সবই আমার মায়ের সাথে শোধ নেওয়ার জন্য ছিল। তারা ভালোর মুখোশ পরেছিলেন, কিন্তু ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন পুষেছিলেন। তবে কোথাও আমার এবং আমার মায়েরও ভুল ছিল। কেন আমি আমার যুবতী খালার কাছাকাছি গিয়েছিলাম? কেন আমি তাকে এমন সুযোগ দিয়েছিলাম?
যদি আমার মা তার চরিত্র নিয়ে প্রশ্ন না তুলতেন, বারবার তাকে অপমান না করতেন, হয়তো তিনি এ ধরনের কাজ করতেন না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, চুপচাপ খালুর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। মা আমাকে আবার ডেকে পাঠিয়েছিলেন। বাড়ি ফিরে যাওয়ার পর মা আমাকে খুব তিরস্কার করলেন। আমি মাকে পুরো ঘটনা খুলে বললাম, কিন্তু তিনি বললেন, তোমার কথায় কেউ বিশ্বাস করবে না, কারণ তোমার খালু সবাইকে বলছেন যে তিনি নিজে তোমাকে সব দেখেছেন। কেউ বিশ্বাস করবে না যে তুমি কিছুই করনি। আমি মাকে বললাম, তুমি কখনো বিশ্বাস করতে চাইলে না যে খালা খারাপ নন, বরং তুমি নিজেই তাকে খারাপ বলেছিলে, যদিও তিনি তোমার সাথে কখনো কোনো অন্যায় করেননি। তুমি তাকে ভালোভাবে চিনতেও না, শুধু কিছু কথা শুনেছিলে অন্যদের কাছ থেকে, আর সেই শোনা কথার উপর ভিত্তি করেই তুমি খালাকে কটু কথা শুনিয়ে যেতে। কিন্তু কিভাবে জানো যা তুমি শুনেছ সেটা সত্যি ছিল নাকি মিথ্যে? যেমন আমার উপর আনা অভিযোগ, আমি মাকে বললাম, সম্পর্কগুলোর মাঝে বিষ ঢেলে দিয়েছিলে তুমি, আর তার মূল্য আমাকেই দিতে হলো। আমি খালাকে দোষী মনে করি না, বরং তুমি দোষী। আমি কখনো খালার মধ্যে লোভ বা খারাপ কিছু দেখিনি, এমনকি খালুর সাথেও তার কোনো খারাপ আচরণ চোখে পড়েনি। তবে তোমাদের কথাবার্তার কারণে হয়তো তিনি একটু কঠোর ছিলেন খালুর প্রতি। আমার কথা শুনে মা চুপ করে গেলেন। গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক সম্পর্কের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। গল্পের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গভীর ও বহুমুখী। এটি শুধু বিনোদনের উৎস নয়, বরং শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, শিক্ষা এবং অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের জীবনকে নতুন আলোতে দেখতে সাহায্য করে। এভাবে গল্প আমাদের সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাই আমাদের উচিত গল্প বলার ও শোনার এই শিল্পকে কেবল রক্ষা করা নয়, বরং সেটিকে আরও বিকশিত করা। এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা প্রসারিত করতে পারব, অনুভূতিকে আরও গভীর করতে পারব এবং পারস্পরিক সংহতির বন্ধনকে শক্তিশালী করতে পারব। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।